দর্শক আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিকা ইশা ফিকরা। আজকে আমরা হাজির হয়েছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর এম শাহাবুদ্দিন স্যারের কাছে। অ্যাকোয়াকালচার বিভাগে কিভাবে বায়োফ্লক এবং আরএস পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে সেই বিষয়টি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। চলুন দর্শক, অ্যাকোয়াকালচার বিভাগে কিভাবে বায়োফ্লক এবং আরএস পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি। এটা কিভাবে করছেন আপনি? এটা হচ্ছে, এই ট্যাঙ্কটা হলো ফেরোসিমেন্টের ট্যাঙ্ক। ফেরোসিমেন্ট মানে চিকেন ম্যাশ, আয়রনের ম্যাশ পাওয়া যায়, সেই ম্যাশকে চিকন রড দিয়ে দুপাশে প্লাস্টার করে দিয়েছে। এটাকে বলে ফেরোসিমেন্ট। এটা আরসিসির চেয়ে কম খরচ, কিন্তু ট্রিপলের চেয়ে একটু বেশি খরচ। ফাইবার গ্লাস, ওই পাশে আরও ট্যাঙ্ক আছে ফাইবার গ্লাস, তার চেয়ে অনেক কম খরচ, যার কারণে এটা করেছে। তবে এটা 10,000 লিটারে কোনো সমস্যা হয়নি, এর বড় হলে এইভাবে করা যাবে না। এই ট্যাঙ্কে রয়েছে সামুদ্রিক কোরাল মাছ। এখন আপনি বলতে পারেন যে সামুদ্রিক কোরাল মাছ আমরা এখানে চাষ করছি। হ্যাঁ, সামুদ্রিক কোরাল মাছই ঢাকা শহরে আমাদের এই ট্যাঙ্কে রয়েছে। আমরা মাছগুলো এনেছিলাম 5 গ্রাম, 5 গ্রামের মাছ 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম সাইজের। এই মাছগুলির বয়স এখন 2 বছর, 2.5 কেজি 3 কেজির মতো হয়েছে। তবে হ্যাঁ, এখানে অনেকগুলি মর্টালিটি হয়েছে, কারণ ছোট জায়গা, আমরা এখন এদেরকে রাখতে পারছি না। মর্টালিটি হচ্ছে, তারা নিজেরা ফাইট করছে। এই মাছগুলি ব্রিডিংয়ের জন্য, যদি কেউ ব্রিড করে, যারা পোনা ফোটাবে, যদি এই ধরনের কেউ নিতে চায়, আমরা তাদেরকে ডোনেট করতে চাই। আমাদের এই ল্যাবে খাবার বানিয়ে সেই খাবারকে, অর্থাৎ এরা ল্যাবে বানানো, আমরা পিলেট বলি, সিঙ্কিং বলি, এইটাই ডুবন্ত খাবার। ডুবন্ত খাবারে অভ্যস্ত এই মাছগুলি, এবং প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে আমরা এদেরকে খাবার দিয়ে থাকি। স্যার, আরেকটা বিষয়, খাবারটা আপনারা কি এখানেই বানান? কিভাবে? হ্যাঁ, এটা আমাদের এখানেই বানাচ্ছি। খাবারে, আমাদের দেশে যে খাবারের উপাদানগুলি পাওয়া যায় সেই উপাদানগুলি দিয়েই একটা কম্বিনেশন করে, অর্থাৎ হাই প্রোটিন, আমরা 42% প্রোটিনের মতো খাবারটা তৈরি করে দেয়। সাধারণত আমাদের দেশে 40 আপ খাবার পাওয়া যায় না, আর এদের জন্য হাই প্রোটিন খাবার ছাড়া এরা বাঁচবে না বা খাবেও না। লো প্রোটিন হলে ওরা খেতে চায় না। মাছগুলি যখন এখন ম্যাচিউর হয়েছে, এদের থেকে যদি পোনা তৈরি হয়, সেই পোনা খাবার খাবে। যেহেতু মা বাবা সেই খাবারে অভ্যস্ত, তার বাচ্চারা পরবর্তীতে খাবার খাবে এবং তাকে চাষ করা সহজ হবে। এখানে কোরাল মাছ কয়টা আছে? এখন 10টার মতো আছে। আপনারা শুরু করেছিলেন 10টা দিয়ে? না, শুরু করেছিলাম 10টা দিয়ে না, শুরু করেছিলাম অনেক বেশি। ওই ট্যাঙ্কেও রয়েছে। ওয়াইল্ডটা আপনারা কালেকশন করলেন কিভাবে? আমরা সাতক্ষীরার যারা পোনা কালেকশন করে তাদের থেকে নিয়েছি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে 1, 2, 3টা মাছ। তখন এটা কতটুকু ছিল? 5 গ্রাম। আর এখন 3 কেজি। এই যে কোরাল মাছগুলো স্যার, এই কোরাল মাছগুলো তো আমাদের বাংলাদেশে একটা বলা হয় খুব বিখ্যাত নামকরা মাছ এবং ঐতিহ্যবাহী বাংলার স্বাদের মাছ। এই মাছগুলো তো আমরা আগে সমুদ্রে বা বড় বড় নদীতে পাইতাম। এটা কি আসলে চাষ করে আমরা কি আমাদের চাহিদা মেটাতে পারবো? আপনার কি মনে হয়? এই কোরাল শুধুমাত্র বাংলাদেশে রয়েছে তা না, এটাকে আমরা ব্যারামুন্ডি বলি আর ইংলিশে। কাজে এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা চাহিদা রয়েছে। আর আমরা তো এটা জানি যে এটা লোনা পানির মাছ। এক্স্যাক্টলি। এখন এই যে মাছটা আমি দেখতে পাচ্ছি, এটা তো এখন ব্রিডের জন্য প্রস্তুত। ব্রিডের জন্য মানে এখন আর তারা সাদা পানিতে বা মিঠা পানিতে থাকতে চায় না। তারা পানি পাইলে এখন ব্রিড চলে যাবে। হ্যাঁ, লোনা পানি পেলে তার ডিম হবে, স্পার্ম হবে। যে মেল সে স্পার্ম ধারণ করবে। আরেকটা ইন্টারেস্টিং, কোরাল মাছ বা সি বাসের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় প্রথম 1.5 বছর 2 বছর সবাই মেল থাকবে। পরবর্তীতে যখন সে ম্যাচিউর হয়ে যাবে, 3 কেজি আপ হয়ে যাবে, তখন যে কিছু অংশ ফিমেল রূপান্তরিত হবে। তখন তো আমরা আসলে এত বড়ও করার সময় পাবো না বা এত সময় দিব না। হয়তো 2 কেজি হইলে আমরা সেল করবো। সেই ক্ষেত্রে এখানে কয়টা রাখতে পারবো? এই ধরনের ট্যাঙ্ক না, সেক্ষেত্রে আমরা বলবো বড় ট্যাঙ্ক করতে, যেন সে দৌড়াতে পারে। কারণ সে সমুদ্রের মাছ, সে দৌড়াতে পছন্দ করে, সে এখানেও প্রচন্ড বেগে দৌড়াদৌড়ি করে। কাজে তাকে যত এনার্জি খরচ করতে দেবো তত ভালো। 10,000 লিটার ট্যাঙ্ক না করে বড় ট্যাঙ্ক করা খাবার। আমরা তো জানি যে কোরাল একটু রাক্ষসে মাছ। রাক্ষসে না, একটু না, পুরোপুরি রাক্ষসে মাছ। তো সেক্ষেত্রে এই কোরালের সঙ্গে তো আমরা তাহলে এই ট্যাঙ্কিতে অন্য কোনো মাছ চাষ করতে পারবো না, অন্য কোনো মাছ দেওয়া যাবে না।
আসলে কোরাল মাছ চাষ করতে গেলে অনেকে ভাবে ছোট মাছ খাওয়াইতে হবে, কাঁকড়া খাওয়াইতে হবে বা কুচিয়া খাওয়াতে হবে, সেটা লাগছে না। আমরা ফিড খাওয়াই আমরা তাদেরকে লালন পালন করতে পারবো। আমরা চাচ্ছি এটা বাংলাদেশের জন্য একটা অ্যাসেট হোক। এটা ইম্পসিবল কিছু না, এটা পসিবল। আমরা ঢাকার বুকে যদি এটা করতে পারি, কোস্টাল অঞ্চলে এটা করা আরো সহজ। আমি একটু ওই পাশে ট্যাঙ্কগুলো দেখি স্যার, ওর সঙ্গে কথা বলেন। স্যার, আমার একটা বিষয় জানার ছিল যে এই যে কোরাল মাছের ক্ষেত্রে যে ট্যাঙ্ক পদ্ধতি, এটা কি অন্য মাছের ক্ষেত্রেও প্রযোজ্য নাকি এই মাছের জন্যই শুধু প্রযোজ্য? এটা RS প্রযুক্তি, রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। এই প্রযুক্তি সবার জন্য সেম। যখন আমরা বলবো যে পানি রিসাইকেল হবে, পানি রিসার্কুলেট করবে, সেই প্রযুক্তি তেলাপিয়া, কই, পাবদা, গুলশা, কোরাল হবে না অন্য কোনো মাছ হবে, সেম প্রযুক্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। ট্যাঙ্কের শেপ আমাদের ছোট মাছের জন্য হয়তো এক ধরনের শেপ হতে পারে, বড় মাছের জন্য আরেক ধরনের হতে পারে। এদের ক্ষেত্রে আমরা 30,000 থেকে 50,000 লিটার ট্যাঙ্ক আমরা প্রেফার করি। তাছাড়া এদের জন্য ছোট হয়ে যায় যখন বড় মাছ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত, যেহেতু আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে যে অনেকেই RS পদ্ধতি না বুঝে আসার কারণে লসও হয়েছে, তারা নিরুৎসাহিত হয়েছে। বা আমি যদি চাষ করতে চাই সফল হতে পারবো, একটু যদি বলতেন। কোরাল মাছের চাষের জন্য কোরালের পোনা, বাংলাদেশে একটা প্রাইভেট হ্যাচারি, ওনারা কোরাল মাছের পোনা তৈরি করেন এবং বিক্রি করেন। সেখান থেকে যদি কেউ পোনা সংগ্রহ করে, ব্লু মেরিন, কক্সবাজার রোডে, কক্সবাজার যে মেরিন টাইপ, সেখানে ব্লু মেরিন। আর কেউ যদি ওয়াইল্ড পোনা নেয়, তাহলে ওয়াইল্ড পোনাকে খাবারে অভ্যস্ত করে নিতে হবে। আমরা যেরকম অভ্যস্ত করে নিয়েছি ওয়াইল্ড পোনা, যত ছোট পোনা নেওয়া যাবে তাকে অভ্যাস করানোর জন্য সময়টা তত কম লাগবে। আর কোন কোন মাছ চাষ করছেন আমরা একটু দেখতে চাই। আমরা RS পদ্ধতিতে প্রথম সবচেয়ে হাই প্রোডাকশন করতে পেরেছি তেলাপিয়া মাছে। 60 কেজি পার মিটার কিউব, মানে 1000 লিটারে 60 কেজি পর্যন্ত আমরা উঠাতে পেরেছি RS-এ। পাবদা করেছি, গুলশা করেছি, দেশি ট্যাংরা করেছি, দেশি সরপুটি যেটা সেটা করেছি, কুচিয়া আছে, কুচিয়া ট্রায়ালে রয়েছে, যদি এটা কমার্শিয়াল এখনও নাই। এই মাছগুলির ট্রায়াল আমরা অলরেডি দিয়েছি। এর মাঝে সবচেয়ে বেশি হাই প্রোডাকশনটা করা যায়, সহজ হয় তেলাপিয়াটা। আর পাবদা গুলশা যদি করে প্রোডাকশনটা কম হবে কিন্তু করা যাবে। গুলশার ক্ষেত্রে অক্সিজেন লেভেলটা এনশিওর করতে হবে, তাদের হাই ডিমান্ড অক্সিজেন প্রয়োজন হয়। পাবদার ক্ষেত্রে যদি খাবারের সময়ের অথবা তারতম্য হয়, তাহলে একজন আরেকজন অ্যাটাক করে, ইনফেকশন হয়, মারা যায়। যে কোনো মাছ করা যাবে, যার পোনা রয়েছে, যার খাদ্য রয়েছে, সেই মাছটাই RS-এ করা যাবে। কিছু কিছু মাছের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতা রয়েছে, সেগুলি জানতে হবে, জেনে করলে কোনো সমস্যা নেই। স্যার, আমরা তেলাপিয়া মাছটাও দেখবো RS পদ্ধতিতে কিভাবে চাষ করছেন, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। কোরাল মাছ তো উচ্চ মূল্যের মাছ। গ্রামীণ যারা একটু স্বল্প মূল্যে, অল্প টাকার মধ্যে নারী যারা চাষ করতে চাচ্ছে, তাদের জন্য কি এই তেলাপিয়া মাছটা, তারা কিভাবে এটা চাষ করবে RS পদ্ধতিতে? আমি আগে বলেছি RS পদ্ধতি একই, কিন্তু যে মাছ পোনা পাওয়া যাবে, খাবার পাওয়া যাবে, তাকে চাষ করা যাবে। এই ছোট ইউনিটে দুটো ট্যাঙ্ক থাকবে 10,000 লিটারে। এই ট্যাঙ্কটা 10,000 লিটারে, এরকম দুটো ট্যাঙ্ক থাকবে। 10,000 লিটার একটা ট্যাঙ্ক তৈরি করতে 11 ফিট জায়গা লাগে। 11 ফিট ডায়া বলি, গোলাকার যেহেতু, তো 11 দুগুণে 22 ফিট জায়গা লাগে। পাশে একটা ফিল্টার সিস্টেম তৈরি করে দেয়। এক ফিল্টার সিস্টেমের মাঝে সবগুলি কম্পোনেন্ট থাকে এবং এটি সোলার সাপোর্টিভ হবে, সৌরশক্তির সাপোর্টে সেটি চলবে। তো এই পদ্ধতিটাকে আমরা বলেছি নারী এবং পারিবারিক যে পুষ্টির নিশ্চয়তা, সেই নিশ্চয়তার জন্য এই মিনি RS। এটি করতে খুব এক্সপেন্সিভ নয়, যে কেউ চাইলে করতে পারে। যে কোনো প্রতিষ্ঠান যারা নন গভর্নমেন্ট রয়েছে অথবা ডোনার ফান্ডিং এজেন্সি রয়েছে, তারা এই প্রযুক্তিটাকে বেশি পছন্দ করছেন। এটি আমাদের দেশের বাইরেও, নেপালেও এই প্রযুক্তিটাকে আমরা অফার করেছি যেন তারা সেখানেও নেয় এবং তারা সেটাও ট্রাই করছে। আমাদের দেশেও কয়েকটা জায়গায় এই মিনি RSটা আমরা সেট আপ করেছি এবং তারা মিনি RS-এর মাধ্যমে তেলাপিয়া মাছটা চাষ করছে। 4-5 বার আমরা খাবার দিই। যখন মাছ বড় হয়ে যায়, দিনে 2 থেকে 3 বার খাবার দিই। মাছের বয়সের সাথে
মাছের অবস্থার সাথে খাবারটা দিতে হয়। এইটা যখন চাষ শুরু করেছিলেন কতটুকু ছিল তেলাপিয়াগুলো? এর 1 গ্রাম থাকে, 1 গ্রাম বা 1 গ্রামের ছোট থাকে, আর ছোট এখন? অবস্থায় থাকে। এখন 100 গ্রাম 150 গ্রামের মাঝামাঝি রয়েছে। আমি বলবো যে প্রথম তেলাপিয়া দিয়ে শুরু করতে। এটির দুটো সুবিধা, এক হচ্ছে তার পরিবার যখন প্রোটিনের প্রয়োজন হবে এখান থেকে ধরে উনি প্রোটিন পাবেন। এখনকার ছেলে মেয়েরা, যারা ছোট ছেলে মেয়েরা, তারা মাছ খেতে চায় না। আমাদের রুই, কাতল, অন্যান্য মাছগুলি এখানে ইন্টারমাস্কুলার বোন রয়েছে। এই তেলাপিয়া মাছে ইন্টারমাস্কুলার বোন, ছোট কাটা নেই, এবং বাচ্চারা মাছটাকে পছন্দ করে। কাজেই এই মাছটা সারা ওয়ার্ল্ডে সব জায়গায় পাবেন, আপনি আমেরিকায় গেলেও এই মাছটাকে পাবেন। কাজেই এই মাছটা চাষ করলে বাচ্চাদের যেরকম পুষ্টির নিশ্চয়তা হবে, পারিবারিক পুষ্টি আপনি ফুলফিল করতে পারবেন, সাথে সাথে আয়েরও একটা ব্যবস্থা থাকবে। এই যে খাবারটা, এটাও কি আপনাদের ল্যাবে তৈরি করা? এই খাবারগুলো হচ্ছে বাণিজ্যিক খাবার। মাছের বয়সের সাথে সাথে এই সাইজ পরিবর্তন হয়, বড়োর দিকে যেতে থাকে, এবং এগুলি ভাসমান খাবার। এগুলি কমার্শিয়াল অনেক কোম্পানি রয়েছে, যে কারো থেকেই নিতে পারে, তবে ভালো মানের খাবারটা নিলে দ্রুত মাছটা বাড়ে এবং বাজারজাত করতে অল্প সময় লাগে। সেদিকে মানটা দেখে নেওয়াটা আমরা প্রেফার করি। যখন শুরু করবে আমরা বলবো যে তেলাপিয়া দিয়ে শুরু করবে, পরবর্তী ধাপে উনি কই করতে পারেন, এবং এই মিনি আরএসে যদি কেউ করে পরবর্তীতে উনি মাগুর, শিং সেগুলি করতে পারবে। স্যার, এই যে আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে এখন যদিও পুকুরে চাষ হচ্ছে মাছ, বাড়ির আঙিনায় যদি এভাবে করে মাছ চাষ করতে চায়, তাহলে সেটা আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে মাছের কি কোনো মানে চাষে ব্যাহত হবে? মাছের চাষ কি ব্যাহত হবে? এই ক্ষেত্রে বরঞ্চ পরিবেশটাকে আরও ঠিক রাখা যায়। আমরা এই প্রযুক্তিগুলি বলি ক্লাইমেট রেজিলিয়েন্ট, মানে জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি, কারণ এটাকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারছি। পুকুরে বা যেটা বাহিরে, সেটা দিনের বেলা, আজকে হয়তো সকালবেলা একটু ঠান্ডা ছিল, আবার এখন প্রচণ্ড গরম, আবার সন্ধ্যার সময় বৃষ্টি আসবে। কাজে পরিবেশটা আমার কন্ট্রোলে নাই, আর এই ক্ষেত্রে পুরোটাই কন্ট্রোলে। এই জন্য জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি, ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি বা ক্লাইমেট অ্যাডাপটিভ টেকনোলজি যদি বলি, তাহলে এগুলির বিকল্প নয়। কাজে যেহেতু জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে, প্রাকৃতিক জলাশয়গুলি দূষিত হয়ে যাচ্ছে, কাজে আমাদেরকে মাছের উৎপাদন ঠিক রাখা এবং স্বাস্থ্যসম্মত মাছ তৈরি করার জন্য এই ধরনের প্রযুক্তির বিকল্প নেই। আমি বলছি না ওগুলি বন্ধ হয়ে যাবে, সেগুলিকেও আমরা করব, ভালোভাবে যেন তৈরি করা যায়। কিন্তু সেখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হঠাৎ মেঘলা, হঠাৎ ঝড়, সেই প্রবলেমগুলি হয়। কিন্তু এখানে একটা শেডের মাঝে রয়েছে, ছাউনির মাঝে থাকবে, সেখানে এই প্রবলেমগুলি কম হয়। কাজে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রযুক্তি হিসাবে এটা চাষিদের জন্য, এন্টারপ্রেনারের জন্য, ক্ষুদ্র চাষিদের জন্য এটা সেফ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো চমৎকারভাবে কোরাল মাছ এবং তেলাপিয়া মাছের আরএস পদ্ধতিতে চাষ পদ্ধতি দর্শকদের সামনে তুলে ধরলাম। এবার আমরা বায়োফ্লক সম্পর্কে জানবো আপনার কাছ থেকে বিস্তারিত, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিই। দর্শক, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। বায়োফ্লক আর আরএস এর মধ্যে পার্থক্যটা কি, এটা একটু আমাকে যদি বলতেন। আরএস যেটাকে বলছেন রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, পানিটা পরিশোধিত হয়ে বারবার একই পানি ব্যবহৃত হবে, এবং এটা একটা মেকানাইজ সিস্টেম, অর্থাৎ এখানে কিছু মেশিনারিজ পানিটাকে ফিল্টার করবে, রিফাইন করবে, অ্যামোনিয়া দূর করবে, তারপরে পাঠিয়ে দেবে। আর বায়োফ্লক হচ্ছে এটিও একটি মেকানাইজ ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রযুক্তি, কিন্তু এখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকবে, যেই ব্যাকটেরিয়া মাছের প্রোটিনে রূপান্তর করবে, অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন। ব্যাকটেরিয়াই আবার মাছের বর্জ্যটাকে ব্যাকটেরিয়াতে রূপান্তর করবে, ব্যাকটেরিয়ার খাবার হিসাবে ইউজ করে সে বৃদ্ধি পাবে, সিঙ্গেল সেল প্রোটিন হবে। সেই ক্ষেত্রে বায়োফ্লকে মাছের জন্য যে খাদ্যের ব্যবহার, এই খাদ্যের পরিমাণটা কমে যাবে, HCRটা কমে যায়। আমাদের দেশের আঙ্গিকে যদি কেউ মনে করে খুবই অল্প খরচে করতে যায়, তার জন্য বায়োফ্লক হচ্ছে বেস্ট, এবং এই ক্ষেত্রে সব মাছ করা যাবে না। আরএস সিস্টেমে পৃথিবীর যে কোনো জায়গায় করা যাবে, যে কোনো মাছ করা যাবে যার পোনা খাদ্য আছে। বায়োফ্লকের ক্ষেত্রে সেটি নেই। বায়োফ্লকের ক্ষেত্রে যেখানে উষ্ণমণ্ডলীয়, আমাদের দেশ
27-30 ডিগ্রি টেম্পারেচার থাকে সেখানে করা যাবে। এবং যেই মাছগুলি ফ্লক কনজিউম করে তাদেরকে করলে লাভবান বেশি হবে, যেমন তেলাপিয়া, যেমন বেনামি, চিংড়ি, এদেরকে করে। তাই গ্রামে গঞ্জে যদি কেউ করতে চায় অল্প খরচে, আমি বলবো তেলাপিয়া করতে চাইলে বায়োফ্লকটা বেস্ট। স্যার এই যে এই পাশে অনেকগুলো হাউস দেখতে পাচ্ছি, এগুলোর কাজ কি? এগুলো কি? এটা হচ্ছে এই পুরো সিস্টেমের জন্য একটা সিস্টেম, আর এই সিস্টেমের জন্য আরেকটা সিস্টেম। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তৈরি করা, একটু এক্সপেন্সিভ, বিদেশি আঙ্গিকে। আর এটা হচ্ছে দেশি আঙ্গিকে তৈরি দেশি করা। আঙ্গিকে। দেশি আঙ্গিকে ওটার তৈরি কাজ কি? ওই যে আমরা ওই আমরা side এ পানিটা যদি প্রথমে এখান থেকে শুরু করি, পানিটা চলে আসছে এখানে নিচে, আমি দেখাবো। পানিটা চলে এসে এই ট্যাঙ্কে চলে আসে। এখান থেকে আপনি যদি একটু দেখেন, পানিটাকে আমরা রোটেট করার জন্য এই জায়গাটাকে এলবো দিয়ে দিয়েছে। পানিটা যখন আসবে পানিটা একটা এলবো দিয়ে রোটেট হবে। যখন পানিটা এখানে ঘুরতে থাকবে, ওইটা ডাউন, ওই জায়গাটা নিচু করা আছে, কোণাকার করা আছে, ময়লাটা ঘুরতে ঘুরতে নিচে চলে যায়। উপরে থেকে পানিটা লেভেল বাড়তে থাকে। যখনই লেভেল বাড়তে থাকে এই লেভেল পাইপ দিয়ে এখানে চলে আসে। এখানে এসে আবার একই কাজ হয়, আবার পানিটা ঘুরতে থাকে এখানে ঘুরে, অর্থাৎ দুইবার সেটেল ডাউন হয়ে যায়। যখন দুইবার ময়লাটা সেটেল ডাউন হয়ে যায়, ময়লার পরিমাণটা কমে যায়, পরবর্তীতে আমরা স্ক্রিন ফিল্টারের মাধ্যমে অল্প পরিমাণ ময়লাকে ছেঁকে ফেলি, অর্থাৎ এই স্ক্রিন ফিল্টারের উপরে প্রেশারটা কম আসে। এইটা গ্র্যাভিটি ফ্লোতে আসছে, এখানে গ্র্যাভিটি ফ্লোতে আসছে, এটাকে আমরা সোয়েরেল ফিল্টার বা সেটেলমেন্ট ট্যাঙ্ক বলি। পরবর্তীতে গ্র্যাভিটি ফ্লোতেই এখানে আসছে, এটা হচ্ছে ড্রাম ফিল্টার। এখানে আমরা একটু নতুনত্ব করেছি কি, আমরা বাইরে যেভাবে ড্রাম ফিল্টার মোটর দিয়ে ঘোরে আমরা সেটা করি নাই, আমরা টারবাইন ইউজ করেছি। পানি এসে টারবাইনে পড়ে, টারবাইন ঘুরতে থাকে, ড্রাম ঘুরতে থাকে, এবং ময়লাটা ছাঁকনি হয়ে বিশুদ্ধ পানিটা, যেটা একদম পরিষ্কার পানি, সেটি চলে যায় ওই ডিগ্যাসিং সিস্টেম। সেটাও গ্র্যাভিটি, অর্থাৎ এখানে কোনো বিদ্যুৎ খরচ হয় নাই, এখানে কোনো বিদ্যুৎ নাই, ডিগ্যাসিংয়ে কোনো বিদ্যুৎ নাই। ডিগ্যাসিং থেকে বায়োমিডিয়া যাবে, সেখানেও কোনো বিদ্যুৎ খরচ হবে না। কিন্তু পানিটাকে একটা জায়গা থেকে আপলিফ্ট করতে হবে, সেটাকে আমরা লো হেড পাম্প ইউজ করি। 340 ওয়াটে 30,000 লিটার সার্কুলেট করা যায়। সেই পাম্প দিয়ে চলে আসে অক্সিজেন কোনে, অক্সিজেন কোন থেকে পানি ইউভি হয়ে আবার সিস্টেমে চলে যায়। অর্থাৎ একটা জায়গায় শুধুমাত্র লো হেড পাম্প ইউজ করেছি 340 ওয়াটের করে দুটো 60,000 লিটারের জন্য, যেটি সোলার সাপোর্ট দিতে পারে, এবং সোলার সাপোর্টেই পানিটা সার্কুলেট হচ্ছে। স্যার এই ডেমোটা কিসের আসলে? এটি ছোট আঙ্গিকে একটা আরএস বলতে পারেন, ভেরি সিম্পল। কিন্তু এখানে আমরা রঙিন মাছ চাষ করি। রঙিন মাছ যারা লাইভ বিয়ারার, সেগুলি এই মুহূর্তে আছে। অর্থাৎ এরা বাচ্চা দেয়, বেবি দেয়, বেবিগুলিকে মাদার থেকে বেবিকে আলাদা করে ফেলে, আবার অন্য জায়গায় তাকে কালচার করে। এখন কোনো ছাত্র বা খুবই অল্প খরচে, এত বড় আঙ্গিকে দরকার নাই, যদি সে মনে করে যে ছোট গ্যালন বা ছোট কিছুতে করতে পারবে, তাহলে রঙিন মাছের এই লাইভ বিয়ারের মাছগুলি খুব সহজে চাষ করতে পারে। কয়েক হাজার টাকা দিয়েই সে শুরু করতে পারে। তো এই ধরনের কাজও আমরা চাই যে যারা কিছু একটা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, কিছু ইনকাম করতে চায়, তারা এই ধরনের কাজগুলি করতে পারে। রঙিন মাছ তার জন্য সহজ একটি উদাহরণ, খুব সহজেই করা যায়। স্যার এইটা কি, এটা কি ডেমো? যে প্রকল্পটা দেখলাম ওটার সাথে খুব এক্স্যাক্টলি এটা হচ্ছে এই প্রকল্পটারই 10,000 করে 60,000 লিটারের একটা সিস্টেম দেবো। আমরা যখন ছাত্রছাত্রীকে বুঝাই তখন আমরা প্রতিটা 10,000 করে 6টা ট্যাঙ্ক 60,000 লিটার, এক পাশে 60,000 লিটার। আর এটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে চাষিদেরকে দেওয়ার জন্য এখানে কিছু মডিফিকেশান করেছি। এই ফিল্টার সিস্টেমে দুটো ট্যাঙ্ক থাকবে 10,000, 20,000 লিটার, আর বাকি এই ফিল্টার সিস্টেমে পানি ফিল্টার হয়ে এখানে চলে যাবে। অর্থাৎ এই সিস্টেমের ক্ষেত্রে ড্রাম ফিল্টার, অক্সিজেন কোন, অনেকগুলি ইকুইপমেন্ট ব্যবহার করেছে। আর এখানে স্ক্রিন ফিল্টার, বায়ো ফিল্টার এবং একটা পাম্প দিয়ে পানিটা চলে যাবে। এটা হবে মাত্র 80 ওয়াটের একটা পাম্প, আর একটা ব্লোয়ার লাগবে 100 ওয়াটের, অর্থাৎ 100 ওয়াট এবং 80 ওয়াট। 180 ওয়াটে 20,000 লিটারকে সার্কুলেট করতে পারবে, যার জন্য আমরা দুটো প্যানেল যদি দিয়ে দেই, সোলার সাপোর্ট দিবে, রাত্রিবেলা এনার্জি প্রিজার্ভ হবে, সেই এনার্জি দিয়েও সে ব্যাকআপ দিতে পারবে অপশনে। প্রান্তিক পর্যায়ে চাষিদের জন্য পারিবারিক পুষ্টি নিশ্চয়তার জন্য এই সিস্টেমটা, আর হচ্ছে কমার্শিয়াল সিস্টেম, বাণিজ্যিক আঙ্গিকে যারা করবে তাদের জন্য। দুটোই অল্প খরচের প্রযুক্তি, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এবং আরটিভি টিমের পক্ষ থেকে। আপনার হাত ধরেই আমাদের আরএস এবং বায়োফ্লক পদ্ধতি সারা গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা নিয়ে আপনাকে অনেক অনেক শুভকামনা।
দর্শক, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আনিকা ইশরাফ ইকরা। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষি সফলতার গল্প নিয়ে। আপনারা যে সকল কৃষক এবং খামারিরা আপনাদের কৃষি সফলতার গল্প আমাদেরকে জানাতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করুন। আল্লাহ হাফেজ। কৃষ্টি